আমার নাম মীনাক্ষী। বিয়ের পর আমার জীবন খুব সুখেই কাটছিল, কিন্তু বিয়ের ঠিক 1 বছর পরই আমার স্বামীর মৃত্যু হয়ে গেল। আমার শাশুড়ি বললেন আমার বিবাহিত মেয়ে আর তার স্বামী আমাদের বাড়িতে আসছে, তাদের খুব ভালোভাবে দেখাশোনা করবে। আমি আমার ননদ আর নন্দায়ের সব রকম সেবা যত্ন করছিলাম, কিন্তু আমার নন্দাই ছিল খুবই উচ্ছৃঙ্খল স্বভাবের মানুষ। সে আমার সম্মান নষ্ট করলো। তারপর শাশুড়ির কাছে গিয়ে বলল আমি বৌদির সঙ্গে কিছুই করিনি, উল্টে উনি আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছেন। আমার শাশুড়ি আমার কথা একটুও বিশ্বাস করলেন না, অথচ মিথ্যে কথা বলছিল আমার নন্দাই। তিনি আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিলেন। আমি আমার স্বামীর পুরনো গ্রামে ফিরে এলাম। সেখানে বসে কাঁদতে লাগলাম আর ওপরওয়ালার কাছে ন্যায় বিচার চাইতে লাগলাম। এক রাতে জল খাওয়ার জন্য ঘুম থেকে উঠেছিলাম, হঠাৎ আমার হাত থেকে জলের মাটির কলস পড়ে ভেঙে গেল। ভাঙা কলসিটির দিকে তাকাতেই আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল, কারণ সেখানে শুধু ভাঙা কলস নয়, আমার পুরো পৃথিবীটাই ভেঙে পড়ে থাকতে দেখলাম। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ ছিল না। আমি ছিলাম অনাথ, অসহায়। আমার মামা আমাকে মানুষ করেছিলেন, তবে তিনি আমাকে ভালোবেসে বড় করেননি। তার উদ্দেশ্য ছিল আমি বড় হলে কোনো বয়স্ক বা এমন একজন প্রয়োজন মতো মানুষকে টাকার বিনিময়ে আমার বিয়ে দিয়ে দেবেন। শেষ পর্যন্ত ঠিক সেটাই হয়েছিল। আমার বিয়ে হয়েছিল আমার চেয়ে 10 বছরের বড় এক ব্যক্তির সঙ্গে। তার প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল, আর আমার শাশুড়ির দরকার ছিল সংসারের কাজ করার জন্য একজন কাজের লোকের মতো বউ। মামা কোনো রকমে আমার বিয়েটা দিয়ে দিয়েছিলেন। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে দেখলাম সেখানকার পরিবেশ একেবারেই আলাদা। বিয়ের প্রথম রাতেই আমার শাশুড়ি আমাকে বলেছিলেন তোকে আমি টাকা দিয়ে কিনে এনেছি, এখানে বেশি নখরা দেখানোর চেষ্টা করিস না। আমি ভয়ে সিঁটিয়ে বসেছিলাম। তখন আমার বয়স মাত্র 20 বছর। পৃথিবী সম্পর্কে তেমন কিছুই জানতাম না। যখন আমার স্বামী সন্দীপ ঘরে এলেন এবং আমার ভীত মুখটা দেখলেন, তখন বললেন তুমি ভয় পাচ্ছ কেন? আমি কি কোনো জানোয়ার নাকি? ওঠো, আগে খেয়ে নাও, তুমিও তো সকাল থেকে কিছুই খাওনি। শাশুড়ির কথায় আমি খুব ভেঙে পড়েছিলাম। আমার ফুলে যাওয়া চোখ দেখে তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তারপর 1 গ্লাস জল এগিয়ে দিয়ে বললেন আমি জানি আমার মা খুব কঠোর স্বভাবের মানুষ, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে সব রকম সুখে রাখার চেষ্টা করব। এই বাড়িতে তোমাকে কোনো কষ্ট হতে দেব না। তিনি আরও বললেন আমার প্রথম স্ত্রীও মায়ের অত্যাচারের জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তুমি এখনও খুব ছোট। আমি তোমাকে তোমার প্রাপ্য সম্মান আর স্ত্রীর মর্যাদা দেব, তোমাকে এই বাড়ির কাজের মেয়ে হতে দেব না। সন্দীপজির এই কথাগুলো আমার জন্য যেন মলমের মতো ছিল। বহু বছর পর কেউ আমাকে মানুষের মতো ব্যবহার করেছিল। সেই রাতে প্রথমবার আমি শান্তির নিঃশ্বাস ফেলেছিলাম। মনে হয়েছিল হয়তো এবার আমার জীবন বদলে যাবে, কিন্তু জীবন এত সহজ ছিল না। দিন যত যাচ্ছিল আমার শাশুড়ির ব্যবহার ততই খারাপ হতে লাগলো। তিনি ভোরবেলায় আমাকে ঘুম থেকে তুলে বলতেন যাও, আগে মহিষগুলোকে খাবার দাও। আমার প্রতিদিনের শুরু হতো মহিষকে খাবার দেওয়া, গোবর পরিষ্কার করা, তারপর বাড়ির সব কাজ সামলানো দিয়ে। আর আমার শাশুড়ি সারাদিন খাটিয়ায় শুয়ে হুঁকো টানতেন আর আমাকে হুকুম করতেন মীনাক্ষী, এসে আমার পা টিপে দে, মীনাক্ষী রুটি কাঁচা হয়েছে, মীনাক্ষী তরকারিতে লঙ্কা বেশি পড়েছে। সামান্য ভুল হলেই তিনি আমার চুল ধরে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতেন। রাতে সন্দীপ কাজ থেকে ফিরে এলে তিনি আমার বিরুদ্ধে নানা কথা বলতেন দেখ বাবা, এই মেয়েটা সারাদিন কিছুই করে না, শুধু বিছানায় পড়ে থাকে, আজ আবার তরকারিও পুড়িয়ে ফেলেছে। আমি বলি একে এখনই শাসন কর, না হলে তোর প্রথম স্ত্রীর মতো তোকে ছেড়ে চলে যাবে। কিন্তু সন্দীপ তার মায়ের কথায় কান দিতেন না। তিনি সব বুঝতেন। চুপচাপ খাওয়া শেষ করে আমাকে ইশারায় কাছে ডাকতেন, তারপর আস্তে করে জিজ্ঞেস করতেন বলো তো, আজ আবার মা তোমাকে মেরেছেন? আমি কোনো উত্তর দিতাম না, শুধু জামার হাতা গুটিয়ে আমার হাতে পড়ে থাকা নীলচে দাগগুলো তাকে দেখিয়ে দিতাম। তিনি দুঃখ ভরা চোখে আমার হাত ধরে বলতেন মীনাক্ষী, আমি কি করলে তোমাকে এসব থেকে বাঁচাতে পারি? উনি আমার মা, আমি তার সঙ্গে ঝগড়া করতে পারি না, তার গায়েও হাত তুলতে পারি না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি কখনো তোমাকে একা ছেড়ে যাব না। আমি সব সময় তোমার পাশে আছি, তুমি আমার দায়িত্ব। সময় কেটে গেল,
আমাদের বিয়ের 1 বছর হয়ে গেল, কিন্তু এখনও আমাদের কোনো সন্তান হলো না। এই বিষয়টাকেই আমার শাশুড়ি নতুন অস্ত্র বানিয়ে ফেললেন। এখন তিনি আমাকে বন্ধা আর অপয়া বলে ডাকতে শুরু করলেন। এক দুপুরে আমি কাপড় ধুচ্ছিলাম, হঠাৎ শাশুড়ি এসে আমার ভেজা হাতে কাঠের লাঠি দিয়ে জোরে আঘাত করলেন। আমি ব্যথায় চিৎকার করে উঠলাম। তিনি বললেন, চিৎকার করছিস কেন? 1 বছর হয়ে গেল এই বাড়িতে এসেছিস, এখনও একটা বংশধর দিতে পারলি না? বন্ধা কোথাকার! তোর মামা ঠিকই বলেছিল, তুই কোনো কাজের না, তুই অপয়া, তুই আমার ছেলের বংশ শেষ করতে এসেছিস, কিন্তু আমি সেটা হতে দেব না। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা, এতে আমার কি দোষ? এটা তো ওপরওয়ালার ইচ্ছা। তিনি চিৎকার করে বললেন, আমার সঙ্গে মুখে মুখে কথা বলিস? যদি সন্তান জন্ম দিতে না পারিস তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি আমার ছেলের আবার বিয়ে দেব, এমন একটা সুস্থ তরুণী মেয়ে আনবো যে আমাকে নাতি দেবে। তুই শুধু এই বাড়ির বোঝা। সেদিন সন্ধ্যায় সন্দীপ বাড়ি ফিরতেই বাড়ির পরিবেশ খুব উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। শাশুড়ি তাঁর সামনে শর্ত রাখলেন, বললেন, হয় এই মেয়ে থাকবে, নয় আমি। আমার নাতি চাই। যদিও সন্তান দিতে না পারে তাহলে ওকে বাড়ি থেকে বের করে দে। সন্দীপ মাথা নিচু করে বসে পড়লেন। তাকে খুব ক্লান্ত লাগছিল। তিনি আমার দিকে তাকালেন। আমি দরজার চৌকাঠে দাঁড়িয়ে চোখের জল ফেলছিলাম। তিনি উঠে দাঁড়িয়ে তার মায়ের সামনে গিয়ে বললেন, মা, আপনি তো জানেন ডাক্তার কি বলেছিলেন। ডাক্তার বলেছেন সমস্যা আমার মধ্যে, মীনাক্ষীর মধ্যে নয়। ও নির্দোষ। আমি যদি দ্বিতীয় বিয়েও করি তবুও আমার সন্তান হবে না। একথা শুনে শাশুড়ি রাগে ফেটে পড়লেন। তিনি বললেন, খবরদার, নিজের দোষ নিজের ঘাড়ে নিস না। ডাক্তাররা মিথ্যে বলে। এই কালকের মেয়েটা তোকে কি জাদু করেছে? তুই নিজের মাকেই মিথ্যেবাদী বলছিস? সন্দীপ শান্ত গলায় বললেন, না মা, আমি সত্যিই বলছি, মীনাক্ষীর কোনো দোষ নেই। আমি ওকে এই বাড়ি থেকে বের করব না। ও আমার স্ত্রী, মৃত্যু পর্যন্ত ও আমার স্ত্রীই থাকবে। আপনাকে ওর সঙ্গে মানিয়ে নিতে হবে। সন্দীপের কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে প্রথমবারের মতো আমার শাশুড়ি চুপ করে গেলেন। তিনি রাগে পা ঠুকতে ঠুকতে নিজের ঘরে চলে গেলেন। সন্দীপ আমার কাছে এসে আমার চোখের জল মুছে দিয়ে বললেন, তুমি আর কেঁদো না। আমি যতদিন বেঁচে আছি কেউ তোমাকে এই বাড়ি থেকে বের করতে পারবে না। এই বাড়ি যেমন আমার তেমনি তোমারও। আমি তার কথাই বিশ্বাস করতাম। তিনি সত্যিই আমার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। তার উপস্থিতিতে শাশুড়ির অত্যাচার পুরোপুরি বন্ধ না হলেও তা সহ্য করার শক্তি আমি পেতাম। আমার মনে হতো যতদিন এই মানুষটা আমার পাশে আছে ততদিন কোনো ঝড়ই আমাকে ভেঙে ফেলতে পারবে না। কিন্তু আমি জানতাম না ভাগ্য আমার জন্য কি ভয়ঙ্কর খেলা সাজিয়ে রেখেছে। আমার দুর্ভাগ্য তখনও শেষ হয়নি, বরং সেটুকু ছিল শুধু শুরু। আসল বিপর্যয় তখনও সামনে অপেক্ষা করছিল। পরের কয়েক মাস এভাবেই কেটে গেল। শাশুড়ি আমাকে মারধর করা একটুও কমাননি, তবে সন্দীপের সামনে তিনি একটু সাবধানে থাকতেন। তিনি কাজে বেরিয়ে গেলেই নিজের আসল রূপ দেখাতেন, আর তিনি ফেরার আগেই নিরীহ সেজে বসে থাকতেন। একদিন সন্দীপ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। তিনি নাস্তা করে আমার কাছ থেকে টিফিন নিলেন। সেদিন তার মুখে এক অদ্ভুত বিষণ্ণতা ছিল। দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে এসে বললেন, মীনাক্ষী, নিজের খুব খেয়াল রেখো। আজ আমার মনটা কেমন যেন অশান্ত লাগছে। যদি আমার কিছু হয়ে যায়। আমি তাড়াতাড়ি তার মুখে হাত রেখে বললাম, এমন কথা কখনো বলবেন না। ওপরওয়ালা আপনাকে দীর্ঘ জীবন দিক। আমি কাঁদতে কাঁদতে বললাম, আপনি ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে? তিনি মৃদু হেসে বললেন, হ্যাঁ, আমি ছাড়া তোমার আর কেউ নেই, আর সেই কারণেই তো আমার ভয় লাগে। তিনি আমার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। আমি দরজায় দাঁড়িয়ে তাকে চলে যেতে দেখছিলাম। তখন কি আর জানতাম এটাই তাঁর শেষ দেখা? কোথায় জানতাম আজ সন্ধ্যায় যখন সূর্য ডুববে তখন তার সঙ্গে আমার জীবনের একমাত্র আশ্রয়টাও ডুবে যাবে। দুপুরবেলা আমি রান্নাঘরে রুটি বানাচ্ছিলাম। হঠাৎ গলির বাইরে প্রচণ্ড হইচই শুরু হলো। লোকজন জোরে জোরে চিৎকার করছিল। কেউ বলছিল, সন্দীপ চতুর্বেদীর বাড়ি কোনটা? আরে সর্বনাশ হয়ে গেছে। এই কথা শুনে আমার বুক ধড়ফড় করে উঠল। আমার হাত থেকে বেলনা মাটিতে পড়ে গেল। আমি খালি পায়ে দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। আমার শাশুড়ি তখনই দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন। বাইরে কয়েকজন লোক জড়ো হয়েছিল, সবার মুখে আতঙ্কের ছাপ।
তাদের মধ্যে একজন এগিয়ে এসে বললেন, মা, সাহস রাখুন, আপনার ছেলে সন্দীপ চতুর্বেদীর একটা দুর্ঘটনা হয়েছে। ঘটনাস্থলেই উনি। লোকটি বাকিটা বলতে গিয়েও থেমে গেল, কিন্তু বাকিটা আর বলার দরকার ছিল না। চারপাশে যেন হঠাৎ ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। আমার শাশুড়ির হৃদয় বিদারক চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠল। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। যে শক্ত দেওয়ালটা এতদিন আমার আর এই নিষ্ঠুর পৃথিবীর মাঝখানে দাঁড়িয়েছিল, সেটা মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম, কিন্তু আমার জ্ঞান ছিল, সব কিছু শুনতে পাচ্ছিলাম। আমার শাশুড়ি কাঁদতে কাঁদতে আমার দিকে ঝাঁপিয়ে এসে আমার জামার কলার ধরে ঝাঁকাতে লাগলেন। তিনি চিৎকার করে বলতে লাগলেন, তুই আমার ছেলেকে খেয়ে ফেলেছিস অপয়া। আমার ছেলে তো সকালে একদম সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিল। আমার সিংহের মতো ছেলেকে তোর অপয়া ছায়া গিলে ফেলেছে। এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। পাড়ার মহিলারা আমার শাশুড়িকে ধরে সরিয়ে দিলেন এবং আমাকে বাঁচালেন। আমি পাথরের মতো নিশ্চুপ হয়ে বসে রইলাম। আমার চোখের জল শুকিয়ে গিয়েছিল। সন্দীপের কথা আমার কানে বারবার ভেসে আসছিল, আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমার সঙ্গে থাকব। কিন্তু তিনি আর বেঁচে ছিলেন না। এখন আমার কি হবে, এই প্রশ্নটাই আমার সামনে বিশাল এক দেওয়ালের মতো দাঁড়িয়েছিল। সন্দীপজির সঙ্গে সঙ্গে আমার সমস্ত সুখও যেন চলে গেল। সারা বাড়িতে শোকের ছায়া নেমে এসেছিল। কিন্তু আমার শাশুড়ি কাঁদতে কাঁদতে শুধু আমাকেই দোষারোপ করছিলেন। তিনি বলছিলেন, আমার একমাত্র ছেলে ছিল, এখন আমি কি নিয়ে বাঁচব? আমাকে একা রেখে চলে গেল। সন্দীপজি ছিলেন তার একমাত্র ছেলে। তার একটি ছোট বোনও ছিল, যার বিয়ে দেরাদুনে হয়েছিল। ভাইয়ের আকস্মিক মৃত্যুর খবর শুনে সেও বাড়িতে চলে এলো। তার স্বামী আসেনি। সেও তার মায়ের সঙ্গে সুর মিলিয়ে আমাকে দোষ দিতে লাগলো। কাঁদতে কাঁদতে বলছিল, আমার ভাই চলে গেল, এখন আমার মায়ের কি হবে? মা মেয়ের বুক ফাটা কান্নায় গোটা পাড়া ভারী হয়ে উঠেছিল। তারা বারবার বুক চাপড়ে আমার দিকে আঙুল তুলে সবাইকে বলছিল, দেখে নাও এই অপয়াকে, আমাদের হাসি খুশি সংসারটা শেষ করে দিল, আমার ছেলের জীবনটা নষ্ট করে দিল। এই মেয়ের কারণেই আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল। পাড়ার মহিলারা বারবার তাদের সান্ত্বনা দিচ্ছিলেন, জল খেতে দিচ্ছিলেন, কিন্তু আমার শাশুড়ির চোখে ছেলের শোকের চেয়ে আমার প্রতি ঘৃণাই যেন বেশি ছিল। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো সেখানে কেউ ছিল না। আমি সাদা শাড়ি পরে এক কোণে বসেছিলাম। আমার চোখ দিয়ে শুধু জল গড়িয়ে পড়ছিল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। আমি এখনও বিশ্বাস করতে পারছিলাম না, যে মানুষটা আমাকে সব কষ্ট থেকে রক্ষা করত, সে আজ আমাকে একা ফেলে চলে গেছে। স্বামীর মৃত্যুর দ্বিতীয় দিন সন্দীপজির সঙ্গে কাজ করা কয়েকজন সহকর্মী আমাদের বাড়িতে এলেন। তাঁরা শোক প্রকাশ করতে এসেছিলেন এবং অফিসের কিছু প্রয়োজনীয় কাজও ছিল। তাদের মধ্যে একজন একটি ফাইল বের করে বললেন, মা, সন্দীপ খুবই সৎ আর পরিশ্রমী মানুষ ছিল। তার এই আকস্মিক মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত। এগুলো তার বীমা আর পেনশনের কাগজপত্র। আইন অনুযায়ী এগুলোর অধিকার তার বিধবা স্ত্রীর, অর্থাৎ বৌদির। একথা শুনেই আমার শাশুড়ির কান খাড়া হয়ে গেল। যিনি এতক্ষণ কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছিলেন, তিনি হঠাৎ সোজা হয়ে বসে বললেন, কিসের পেনশন, কিসের অধিকার? এই মেয়েটা তো অশিক্ষিত, কাগজপত্রের কিছুই বোঝে না। সন্দীপ আমার ছেলে ছিল, এই বাড়ির বড় আমি। কাগজপত্র আর টাকা আমাকে দিয়ে দিন, আমি সব সামলে নেব। লোকটি দ্বিধাভরে আমার দিকে তাকালেন। আমি মাথা নিচু করে বসেছিলাম। শাশুড়ির সামনে কথা বলার মতো সাহস আমার ছিল না। তখন তিনি নরম গলায় বললেন, মা, আইন অনুযায়ী এই কাগজে সন্দীপের স্ত্রীর স্বাক্ষর বা আঙুলের ছাপ দরকার। তিনি ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আমার শাশুড়ি দাঁত চেপে আমার দিকে তাকিয়ে বললেন, মীনাক্ষী, এদিকে আয়, এই কাগজে আঙুলের ছাপ দে, আর বেশি চালাকি করার চেষ্টা করবি না। আমি কাঁপতে কাঁপতে কাগজে আঙুলের ছাপ দিয়ে দিলাম। লোকটি অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। তারপর একটি খাম শাশুড়ির হাতে দিয়ে চলে গেলেন। তারা চলে যেতেই শাশুড়ি খাম আর সব কাগজ নিজের কাছে রেখে দিলেন। তিনি বললেন, এগুলো আমার ছেলের রক্ত ঘামের উপার্জন। তোর হাতে দিলে তুই সব বাপের বাড়িতে বিলিয়ে দিবি। আজ থেকে পেনশনের সব টাকা আমি নেব, তোকে শুধু দুবেলা খেতে দেব, তাও যদি ভদ্রভাবে থাকিস। আমি চুপ করে রইলাম। স্বামীর মৃত্যু যেন আমাকে বোবা করে দিয়েছিল। আমার আর হারানোর মতো কিছুই বাকি ছিল না। সন্দীপজির পেনশন চালু হয়ে গেল। প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা আসতো।
কিন্তু সেই টাকা থেকে আমি একটি টাকাও পেতাম না। দিন কেটে যাচ্ছিল। আমার শাশুড়ির ব্যবহার দিন দিন আরও নিষ্ঠুর হয়ে উঠছিল। এখন সারাদিন কাজ করার পরও আমি পেট ভরে খেতে পেতাম না। এক রাতে ক্ষুধায় কাতর হয়ে আমি রান্নাঘরে বেঁচে থাকা রুটি খুঁজছিলাম। হঠাৎ শাশুড়ি সেখানে এসে চিৎকার করে উঠলেন, চোর, এখন আবার চুরি করতেও শুরু করেছিস? তোকে বলেছিলাম না আমার অনুমতি ছাড়া খাবারে হাত দিবি না? আমি কাঁদতে কাঁদতে বললাম, মা, গত রাত থেকে আমি না খেয়ে আছি, কাজ করতে করতে আর শক্তি নেই, একটু খাবার দিন, ভগবান আপনার মঙ্গল করবেন। আমি অনুনয় করে বললাম। শাশুড়ি আমার হাত থেকে রুটির টুকরো কেড়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দিলেন। বললেন, এটা কুকুরকে খাওয়াবো, তবু তোকে দেব না। বিনা পয়সায় খাওয়ার অভ্যেস হয়ে গেছে তোর, সারাদিন ওই অপয়া মুখ নিয়ে ঘুরে বেড়াস। এমন সময় আমার ননদ হাই তুলতে তুলতে রান্নাঘরে এসে বলল, মা, রাতে এত চিৎকার করছো কেন? শাশুড়ি বললেন, এই চোর মাঝরাতে রান্নাঘর থেকে খাবার চুরি করছিল। ননদ বলল, আরে মা, দেখো না বেচারিটা কত শুকিয়ে গেছে, যদি খাবার চেয়ে থাকে একটু দিয়ে দাও না। শাশুড়ি বললেন, তুই চুপ কর, গিয়ে ঘুমো। সে বলল, ঠিক আছে, যাচ্ছি। তারপর সে চলে গেল। শাশুড়ি আমাকে ধমক দিয়ে বললেন, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। সেদিন রাতে আমাকে না খেয়ে ঘুমোতে হয়েছিল। সন্দীপজির স্মৃতি আমাকে সারা রাত কাঁদিয়েছিল। তিনি থাকলে কখনো আমাকে না খাইয়ে ঘুমোতে দিতেন না। আমি ওপরওয়ালার কাছে শুধু একটাই প্রার্থনা করছিলাম, হয় আমাকে শক্তি দাও, নয় আমাকে তোমার কাছে ডেকে নাও। আরও কয়েক মাস কেটে গেল। একদিন বাড়িতে নতুন একটা ব্যস্ততা শুরু হলো। আমার শাশুড়িকে সেদিন খুব খুশি লাগছিল। তিনি ঠিক করলেন পুরো বাড়ি পরিষ্কার করবেন। আমাকে ডেকে বললেন, বাড়িটা খুব ভালো করে পরিষ্কার কর, আজ আমার জামাই আসছে। আমার ননদও খুব খুশি ছিল। অনেক দিন পর তার স্বামী শ্বশুরবাড়িতে আসছিল। কয়েকদিন এখানে থেকে তারপর তারা নিজেদের বাড়ি ফিরে যাবে। শাশুড়ি আমাকে বলল, জামাইবাবু কয়েকদিন এখানেই থাকবেন, তার সামনে বেশি আসার চেষ্টা করিস না, তোর অপয়া ছায়া যেন তার জীবনে কোনো অমঙ্গল না ডেকে আনে। আমার ননদও বলল, আর একটা কথা মনে রাখিস, শুধু এই সাদা শাড়িটাই পরে থাকবি, এর বাইরে কোনো সাজগোজ, গয়না বা মেকআপ করলে কিন্তু তোর রক্ষা নেই। আর আমার স্বামীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করবি না। আমি শান্তভাবে বললাম, ঠিক আছে, আমি সব কিছু খেয়াল রাখব। বিয়ের সময় একবারই আমি তার এক ঝলক দেখেছিলাম। শাশুড়ি আবার আঙুল নেড়ে আমাকে সতর্ক করে বললেন, মনে রাখিস, তার সামনে একদম যাস না, নইলে তোর খুব খারাপ হবে। আর জামাইবাবুর আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে। বাড়ির প্রতিটা কোণা ঝকঝকে করে পরিষ্কার কর, আর তাড়াতাড়ি ভালো ভালো রান্না তৈরি কর। বাড়িটা যেন আয়নার মতো চকচক করে। কোথাও একটু ধুলো দেখলে কিন্তু তোকে ছাড়বো না। আমি দিনরাত এক করে পুরো বাড়ি পরিষ্কার করলাম। কার্পেট ধুলাম, পর্দা বদলালাম, আসবাবপত্র চকচকে করে মুছে দিলাম। আমার নন্দাই আশিস আসার একদিন আগে শাশুড়ি আমাকে ডাকলেন। তার মুখে অদ্ভুত কঠোরতা ছিল। তিনি বললেন, মীনাক্ষী, কাল জামাইবাবু আসবে। আমি ভাবছি তুই আমার জামাই আর আমার মেয়ের সুখও নষ্ট করে দিবি। যে নিজের স্বামীকে ধরে রাখতে পারল না, সে আবার নিজের ননদের ভালো কিভাবে চাইবে? তার কথা শুনে আমার বুক কেঁপে উঠল। আমি বুঝতেই পারলাম না তিনি কি বলতে চাইছেন। আমি আস্তে করে বললাম, মা, আমি ঠিক বুঝতে পারলাম না। আমার শাশুড়ি ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিয়ে বললেন, সোজা কথা, আমি চাই না তোর সুন্দর মুখের জন্য আমার জামাইয়ের মন অন্যদিকে চলে যাক, আর আমার মেয়ের সংসার নষ্ট হোক। আমার মেয়েও তোকে এমনিতেই পছন্দ করে না। কাল থেকে সে খুব অস্থির হয়ে আছে, বারবার বলছে মীনাক্ষী এই বাড়িতে আছে, সে না হয় একদিন না একদিন ওর স্বামীর সামনে পড়বেই। আমি বললাম, মা, আমি কোথায় যাব? এ তো আমার বাড়ি, আমার স্বামীর বাড়ি। সন্দীপজি বলেছিলেন আমি এই বাড়িতেই থাকব। আমার শাশুড়ি ঘৃণা ভরা হাসি হেসে বললেন, সন্দীপ মরে গেছে, আর তার কথাগুলোও তার সঙ্গে মরে গেছে। এই বাড়ি আমার স্বামীর, এর ওপর শুধু আমার আর আমার মেয়ে জামাইয়ের অধিকার। তোকে আজই এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমি তার পায়ে পড়ে গেলাম আর কাঁদতে কাঁদতে অনুরোধ করতে লাগলাম, মা, এমন অত্যাচার করবেন না। আমার মামি আমাকে মেনে নেবেন না। এই পৃথিবীতে আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমি আপনাদের বাড়ির কাজের মেয়ে হয়ে থাকব। আমি জামাইবাবুর সামনে কখনো যাব না। আমাকে বাড়ির কোনো এক কোণে পড়ে থাকতে দিন।
আমার শাশুড়ি নির্মমভাবে আমাকে লাথি মেরে বললেন, পিছিয়ে যা, নাটক বন্ধ কর, কাজের মেয়ে হয়ে থাকবি। যদি কাজের মেয়েই রাখতে হয় তাহলে তাকে বেতন দিতে হবে, আর তোকে রাখলে তোর এই অপয়া ছায়া সহ্য করতে হবে। আমার মেয়ের সংসারের প্রশ্ন, আমি কোনো ঝুঁকি নিতে পারবো না। নিজের জিনিসপত্র তুলে নিয়ে এখনই বেরিয়ে যা। তিনি আমার হাত ধরে টেনে হিঁচড়ে দরজার বাইরে নিয়ে এলেন। আমি কাঁদছিলাম, চিৎকার করছিলাম, কিন্তু তার মনে আমার জন্য একটুও দয়া হলো না। তিনি আমার ছোট্ট কাপড়ের ব্যাগটা গলির মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন আর আমাকে ধাক্কা মেরে দরজাটা জোরে বন্ধ করে দিলেন। আমি গলির ধুলোয় পড়েছিলাম, হাঁটু ছড়ে গিয়েছিল, মাথার ওপর প্রখর দুপুরের রোদ, আর আমি খালি পায়ে রাস্তায় বসেছিলাম। সামনে সেই বন্ধ দরজা, যেটা একসময় আমার নিজের বাড়ি ছিল। আমি উঠে দরজায় ধাক্কা দিতে শুরু করলাম। মা, দরজাটা খুলে দিন, আমি কোথায় যাব? ভগবানের দোহাই, আমাকে বের করে দেবেন না। কেউ তো আমার কথা শুনুন। দিদি, দিদি, আপনি মাকে বোঝান না, আমি জামাইবাবুর সামনে কখনো আসবো না। আমি ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়েছিলাম। কাঁদতে কাঁদতে আমার গলা বসে গিয়েছিল, চোখের জলও শুকিয়ে গিয়েছিল। পাড়ার লোকজন আসা যাওয়া করছিল আর শুধু এই দৃশ্য দেখছিল। কিছু মহিলা জানালা দিয়ে উঁকি মারছিলেন। সবাই জানতো আমার শাশুড়ির স্বভাব কেমন, তাই কেউ মাঝখানে পড়ার সাহস করছিল না। সন্ধ্যা নামতে চলেছে। এমন সময় পাড়ার এক বৃদ্ধ কাকা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি আমাকে দরজার সামনে মাথা রেখে কাঁদতে দেখে থেমে গেলেন। আরও কয়েকজন লোক সেখানে জড়ো হয়ে গেলেন। তিনি স্নেহভরে জিজ্ঞেস করলেন, মা, কি হয়েছে? তুমি বাইরে বসে আছো কেন? আমি হেঁচকি তুলে তাকে সব কথা খুলে বললাম। লোকজনের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। তারা বলতে লাগলো, এ তো ভীষণ অন্যায়। একটা অল্প বয়সী বিধবাকে এইভাবে বাড়ি থেকে বের করে দেওয়া যায়? এর শাশুড়ির কি একটুও ঈশ্বর ভয় নেই? কাকাবাবু এগিয়ে গিয়ে দরজায় কড়া নাড়লেন। অনেকক্ষণ পরে দরজা খুলল। আমার শাশুড়ি রাগে ফুঁসতে ফুঁসতে বেরিয়ে এসে বললেন, এখানে কি নাটক লাগিয়েছেন আপনারা? আমার বাড়ির ব্যাপারে নাক গলানোর কোনো দরকার নেই। কাকাবাবু গম্ভীর হয়ে বললেন, এটা শুধু বাড়ির ব্যাপার নয়, এটা অন্যায়। এই মেয়েটা তোমার মৃত ছেলের বিধবা। এই বাড়িতে ওরও অধিকার আছে। তুমি ওকে এইভাবে রাস্তায় ফেলে দিতে পারো না। যদি ওকে না রাখো তাহলে আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশের কথা শুনে আমার শাশুড়ির মুখের রং উড়ে গেল। তিনি জানতেন সন্দীপের পেনশনের টাকা তিনি বেআইনিভাবে ভোগ করছেন। ব্যাপারটা ফাঁস হলে তিনি বিপদে পড়বেন। তাই তিনি সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে বললেন, দেখুন ভাই সাহেব, আপনি ভুল বুঝছেন। আমি ওকে বের করছি না। বাড়িতে জায়গা কম, আমার জামাই আসছে, আরও অতিথি আসবে, তাই ভাবছিলাম কিছুদিনের জন্য ও অন্য কোথাও থাকুক। কাকাবাবু বললেন, তাহলে ওর থাকার জন্য ব্যবস্থা করো। ও কোথায় যাবে? এই পৃথিবীতে তো ওর আর কেউ নেই। আমার শাশুড়ি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আমার ননদ তাকে চোখের ইশারা করলো। হঠাৎ শাশুড়ির চোখে এক অদ্ভুত ঝিলিক দেখা দিল। তিনি বললেন, ঠিক আছে, যদি আপনারা এত জোর করেন তাহলে আমি ওকে মাথা গোঁজার টাই দিতে রাজি। কিন্তু ও আমার এই বাড়িতে থাকবে না। গ্রামের বাইরে আমার স্বামীর একটা পুরনো বাড়ি আছে, ওকে সেখানে গিয়ে থাকতে হবে। সবাই স্তব্ধ হয়ে গেল। সেই ভাঙাচোরা বাড়ি, যেটা নিয়ে শোনা যেত সেখানে নাকি ভূতের ছায়া আছে, বহু বছর ধরে সেটি পরিত্যক্ত পড়েছিল। রাতে তো দূরের কথা, দিনের বেলাতেও সেখানে যেতে কেউ সাহস করতো না। একজন মহিলা ভয়ে ভয়ে বললেন, বোন, ও বাড়িটা তো এখন প্রায় ধ্বংসস্তূপ, সেখানে তো পশুরাও থাকে। এই মেয়েটা একা সেখানে কিভাবে থাকবে? আমার শাশুড়ি কাঁধ ঝাঁকিয়ে বললেন, আমার কাছে ওই একটাই জায়গা আছে, থাকতে চাইলে থাকুক, না হলে যেখানে খুশি চলে যাক। আমি আমার নতুন সংসারে এই অপয়া মুখ আর সহ্য করতে পারবো না। এটাই আমার শেষ কথা। কাকাবাবু আর পাড়ার লোকজন আমার দিকে তাকালেন। তাদের চোখে সহানুভূতি ছিল, কিন্তু শাশুড়ির সঙ্গে আর তর্ক বাড়াতে কেউ চাইছিলেন না। আমার সামনে আর কোনো পথ ছিল না। মামার বাড়ি ফিরে যাওয়া মানে মৃত্যুকে ডেকে আনা, আর রাস্তায় থাকা মানে সম্মান হারানো। আমি চোখের জল মুছে আস্তে করে বললাম, আমি রাজি, আমি সেখানেই থাকব। আমার শাশুড়ির ঠোঁটে নিষ্ঠুর হাসি ফুটে উঠল। তিনি বললেন, খুব ভালো, এখনই আমার সঙ্গে চল, তোকে সেখানে রেখে আসি। পরে যেন না বলিস আমি থাকার জায়গা দিইনি। তিনি আমার বাহু চেপে ধরে আমাকে নিয়ে গ্রামের বাইরের দিকে হাঁটতে লাগলেন। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছিল। আমরা জনবসতি থেকে অনেক দূরে চলে এসেছিলাম। পথে লোকজন আমাদের ফিরে ফিরে দেখছিল, কিন্তু কেউ সাহায্য করতে এগিয়ে এলো না।
কিছুক্ষণ পরে আমরা একটা পুরনো বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বিশাল উঁচু দেওয়াল, জায়গায় জায়গায় ভেঙে গেছে। ভারী কাঠের দরজাটা একদিকে হেলে পড়েছিল। চারদিকে আগাছা আর ঝোপঝাড় দেখে বোঝা যাচ্ছিল কত বছর ধরে বাড়িটা পরিত্যক্ত। আমার শাশুড়ি দরজায় ধাক্কা দিলেন, কড়মড় করে সেটা খুলে গেল। ভেতর থেকে বাদুড় উড়ে বেরোলো আর এক অদ্ভুত দুর্গন্ধ নাকে এসে লাগলো। তিনি বললেন, এই নে তোর প্রাসাদ, এবার এখানেই থাক আর রাজত্ব কর। এই বলে তিনি আমাকে ভেতরে ধাক্কা দিলেন। আমি টলতে টলতে উঠোনে পড়ে গেলাম। চারিদিকে শুকনো পাতা আর ভাঙা ইট পাথরের স্তূপ ছড়িয়েছিল। তিনি বললেন, আর শোন, আমার বাড়ির দিকে আর ফিরেও তাকাবি না। সন্দীপের পেনশনের টাকা যতদিন আমি পাবো ততদিন মাসে একবার করে তোকে কিছু রেশন পাঠিয়ে দেব। বেশি কথা বললে সেটাও বন্ধ করে দেব। এই কথা বলে তিনি ফিরে যেতে লাগলেন। আমি উঠে তাকে থামাতে চাইলাম। মা, আমাকে এখানে একা খুব ভয় করছে, এখানে তো কেউ নেই। তিনি একবারও থামলেন না। যেতে যেতে শুধু বললেন, এখন এই পৃথিবীতে তোর আর কেউ নেই, ভয় নিয়ে বাঁচতে শিখে যা। তিনি অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন, আর আমি সেই নির্জন ভয়ঙ্কর বাড়ির উঠোনে একা দাঁড়িয়ে রইলাম। বাতাসে দরজাটা কড়মড় শব্দ করছিল, আর মনে হচ্ছিল ভাঙা দেওয়ালের আড়াল থেকে কেউ আমাকে দেখছে। রাত নেমে এসেছিল। নির্জন সেই ভাঙা বাড়ির নিস্তব্ধতা আমার বুকে ধড়ফড় আরও বাড়িয়ে দিচ্ছিল। চারিদিকে উঁচু উঁচু ভাঙা দেওয়াল, জায়গায় জায়গায় ফাটল দিয়ে কালো আকাশ দেখা যাচ্ছিল। বাতাস যখন সেই ফাটলগুলোর ভেতর দিয়ে বইছিল তখন এমন শোঁ শোঁ শব্দ হচ্ছিল যেন কেউ কান্না করছে। আমি উঠোনের ঠিক মাঝখানে দাঁড়িয়েছিলাম। ভয়ে আমার পা যেন অবশ হয়ে গিয়েছিল। সাহস করে একটা পুরনো দেওয়ালের গায়ে হেলান দিয়ে মাটিতে বসে পড়লাম। ছোটবেলায় বাবার মুখে শোনা সেই সব গল্প মনে পড়তে লাগলো। এমন পরিত্যক্ত বাড়িতে নাকি ভূত প্রেতের বাস থাকে। কিন্তু তারপরই আমার শাশুড়ির মুখটা চোখের সামনে ভেসে উঠল। তখন মনে হলো মানুষের নিষ্ঠুরতা ভূত প্রেতের ভয়ের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। আমি হাঁটু জড়িয়ে মাথা রেখে কাঁদতে লাগলাম। সন্দীপজি, আপনি কোথায় চলে গেলেন? দেখুন আপনার মীনাক্ষীর সঙ্গে কি হচ্ছে। আপনি তো বলতেন আমি আপনার দায়িত্ব। আজ আমাকে এই অবস্থায় রেখে কিভাবে চলে গেলেন? আমার কণ্ঠস্বর সেই নির্জন ভাঙা প্রাসাদের মধ্যে প্রতিধ্বনিত হয়ে আবার আমার কাছেই ফিরে এলো। শোনার মতো সেখানে কেউ ছিল না। ভয় আর নির্ঘুম রাতের মধ্যেই কোনোভাবে রাতটা কেটে গেল। কখনো কোনো জন্তুর ডাক শুনলেই মনে হতো বুকের ধুকপুকানি যেন গলায় এসে আটকে যাচ্ছে। সারা রাত আমি শুধু ঈশ্বরকে স্মরণ করছিলাম। সকালে সূর্যের আলো ফুটতেই আমার ভয় কিছুটা কমে গেল। কিন্তু সামনে এসে দাঁড়ালো নতুন এক বিপদ। ক্ষুধায় পেট মোচড় দিচ্ছিল। গতকাল দুপুর থেকে আমি কিছুই খাইনি। আমি পুরো বাড়িটা ঘুরে দেখতে লাগলাম। সত্যি এটা খুব পুরনো একটা বাড়ি ছিল। শুনেছিলাম এই প্রাসাদের আগের মালিক খুব ধনী ছিলেন। পরে আমার শ্বশুরমশাই এই বাড়িটি কিনেছিলেন। কিন্তু আমার শাশুড়ি আর তার পরিবার কখনো এখানে থাকেননি, কারণ গ্রামের মানুষ আগে থেকেই বলতো এই বাড়ি থেকে নানা রকম অদ্ভুত শব্দ শোনা যায় এবং এখানে নাকি কোনো আত্মার ছায়া রয়েছে। সেই কারণেই আমার শাশুড়ি কখনো এখানে থাকতে রাজি হননি। তিনি শহরে একটি ছোট বাড়ি নিয়ে পরিবার নিয়ে সেখানেই থাকতেন, আর এই বাড়িটি বন্ধ করে রাখা হয়েছিল। আমার শ্বশুরমশাই বহুবার এই বাড়ি বিক্রি করার চেষ্টা করেছিলেন, কিন্তু কেউই কিনতে রাজি হয়নি। ঘরগুলোর চারিদিকে ধুলোর পুরু স্তর জমেছিল, আর ছাদের কোণে কোণে মাকড়সার জাল ঝুলছিল। একটি ঘরে আমি একটি ভাঙা খাট আর একটি পুরনো কাঠের টেবিল দেখতে পেলাম। টেবিলের ওপর ধুলো জমেছিল। পাশে এক কোণে কিছু মাটির হাঁড়ি পাতিল আর একটি পুরনো জগ পড়েছিল। হয়তো বহু বছর আগে যারা এখানে থাকতেন তাদেরই জিনিসপত্র। আমি ভাবলাম হাত গুটিয়ে বসে থাকলে কিছুই হবে না। যদি বেঁচে থাকতে হয় তাহলে ক্ষুধার আগুন তো নেভাতেই হবে। আমার শাশুড়ি বলেছিলেন তিনি রেশন পাঠিয়ে দেবেন, কিন্তু আমি জানতাম তার কথায় বিশ্বাস করা বোকামি হবে। আমাকে নিজের জন্য নিজেকেই কিছু করতে হবে। আমি ওড়নাটা ঠিক করে সাহস সঞ্চয় করে সেই ভাঙা বাড়ি থেকে বেরিয়ে এলাম। গ্রামের রাস্তাগুলো তখন জেগে উঠেছে। আমি যে গলি দিয়ে যাচ্ছিলাম সবাই ফিরে ফিরে তাকাচ্ছিল। মহিলারা নিজেদের মধ্যে বলাবলি করছিলেন, ওই তো সেই মেয়েটা যে ওই ভূতের বাড়িতে থাকে, ওর শাশুড়ি নাকি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, শুনেছি মেয়েটা অপয়া, স্বামীকে খেয়ে ফেলেছে, ওর জন্য ওই ভূতের বাড়িটাই ঠিক। তাদের কথায় আমি যেন কান বন্ধ করে নিলাম। হাঁটতে হাঁটতে একটা বড় বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। মনে হলো এটা কোনো শিখ পরিবারের বাড়ি।
আমি দরজায় কড়া নাড়লাম। একজন বয়স্ক গৃহকর্মী বাইরে এসে বললেন, কি চাই? কিছু চাইতে এসেছো? এগিয়ে এসো। আমি বললাম, আমি ভিক্ষা চাইতে আসিনি, আমার একটা কাজ দরকার। ঝাড়ু, বাসন, কাপড় ধোয়া সব কাজ করতে পারি, শুধু আমাকে একটা কাজ দিন। গৃহকর্মী আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে ভেতরে ডেকে বললেন, মালকিন, একটা কাজের মেয়ে কাজ চাইতে এসেছে। ভেতর থেকে এক ভারী গড়নের মহিলা বেরিয়ে এলেন। তার গলায় সোনার চেন, হাতে মোটা আংটি ঝকঝক করছিল। তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি কে? কার মেয়ে? আমি চোখ নামিয়ে বললাম, আমার নাম মীনাক্ষী, আমি সন্দীপের স্ত্রী, যার দুর্ঘটনায়। আমার কথা শেষ হওয়ার আগেই তার মুখের ভাব বদলে গেল। তিনি বললেন, ওহ, তুমিই সেই মেয়ে? সকাল সকাল তোমার মুখ দেখে ফেললাম। আজ দিনটা কিভাবে কাটবে কে জানে। তোমার কথা তো আমরা অনেক শুনেছি। যে স্বামী তোমাকে আশ্রয় দিয়েছিল তারই সর্বনাশ করলে। আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, আমি তোমার অপয়া পা আমার বাড়িতে ঢুকতে দেব না। যাও, এখান থেকে চলে যাও। তিনি গৃহকর্মীকে ইশারা করতেই দরজাটা আমার মুখের ওপরই বন্ধ হয়ে গেল। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। স্বামীকে হারানোর দুঃখই কি কম ছিল যে এখন সবাই আমাকেই তার মৃত্যুর জন্য দায়ী আর অপয়া ভাবতে শুরু করেছে? তবু আমি হাল ছাড়লাম না। আরেকটি বাড়ির দরজায় কড়া নাড়লাম। সেখান থেকেও একই উত্তর পেলাম। তৃতীয় বাড়ি থেকেও অপমান ছাড়া কিছুই জুটল না। ততক্ষণে সূর্য মাথার ওপর উঠে গেছে। ক্ষুধা আর তৃষ্ণায় আমার শরীর ভেঙে পড়ছিল। মনে হচ্ছিল রাস্তাতেই অজ্ঞান হয়ে পড়ে যাব। যেন পুরো গ্রামই আমার বিরুদ্ধে চলে গেছে। কেউ আমাকে কাজ দিতে রাজি নয়। ক্লান্ত হয়ে আমি এক দেওয়ালের পাশে বসে পড়লাম। চোখের জল গাল বেয়ে পড়ছিল। আমি ঈশ্বরকে বললাম, এ কেমন পরীক্ষা? সম্মানের সঙ্গে দুমুঠো রুটি রোজগার করাটাও কি অপরাধ হয়ে গেল? আমি কি তবে চুরি করব নাকি ভিক্ষা চাইব? ঠিক তখনই সামনের বাড়ির দরজা খুলে এক মহিলা বেরিয়ে এলেন। তার মুখে কঠোরতা ছিল, কিন্তু চোখে অন্যদের মতো ঘৃণা ছিল না। তিনি কাছে এসে বললেন, তুমি কাজ খুঁজছো, তাই তো? আমি দেখেছি অনেক বাড়ি থেকে তোমাকে খালি হাতে ফিরতে হয়েছে। আমি তাড়াতাড়ি চোখের জল মুছে উঠে দাঁড়ালাম। বললাম, হ্যাঁ, আমার খুব কাজের দরকার, আমি খুব পরিশ্রমী, আপনি যা বলবেন আমি তাই করব। মহিলা নিজের নাম বললেন শিল্পা। তিনি গ্রামের দর্জির কাজ করতেন এবং একাই থাকতেন। তিনি বললেন, দেখো মেয়ে, আমি কোনো ধনী মানুষ নই, আমার বাড়িটাও ছোট। ঘর পরিষ্কার আর কাপড় ধোয়ার জন্য একজনের সাহায্য দরকার। আমার কোমরে এখন ব্যথা থাকে, তবে আমি তোমাকে বেশি টাকা দিতে পারবো না। আমি বললাম, বৌদি, আমার টাকার দরকার নেই, শুধু দুবেলা খেতে পেলেই হবে। আপনি আমাকে দুবেলা খাবার দেবেন, আর যদি সামান্য কিছু বাড়তি দিতে পারেন সেটাই যথেষ্ট। আমার অসহায় কথা শুনে শিল্পা বৌদি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মাথা নেড়ে বললেন, ঠিক আছে, তবে কাজে কোনো গাফিলতি চলবে না। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে চলে আসতে হবে, আর সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হবে। একদিনও ছুটি নিলে চিরদিনের জন্য তোমার ছুটি করে দেব। আমার যেন ডুবন্ত মানুষের হাতে খড়কুটো জুটল। আমি তাড়াতাড়ি রাজি হয়ে বললেন, আমি কাল সকালেই চলে আসব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আমি আবার সেই নির্জন ভাঙা প্রাসাদের দিকে ফিরে এলাম। তখনও আমার পেট খালি ছিল, কিন্তু মনে আসার এক টুকরো আলো জ্বলে উঠেছিল। পথে একটি নলকূপ দেখতে পেলাম। সেখানে জল খেয়ে ক্ষুধার জ্বালা কিছুটা কমালাম। তারপর প্রাসাদে ফিরে এলাম। পরের দিন থেকেই আমার নতুন জীবনের শুরু হলো। আমি ভোরবেলা উঠে সকাল 6টার মধ্যে শিল্পা বৌদির বাড়িতে পৌঁছে যেতাম। সেখানে কাজের শেষ ছিল না। তিনি আমাকে দিয়ে পুরো বাড়ি পরিষ্কার করাতেন, পাহাড় সমান কাপড় ধোয়াতেন, আর নিজে সেলাই মেশিনে বসে কাজ করতেন। দুপুরে তিনি আগের রাতের বেঁচে যাওয়া রুটি আর আচার খেতে দিতেন। আমার কাছে সেই শুকনো রুটিও যেন রাজভোগের মতো মনে হতো। আমি কৃতজ্ঞ মনে তা খেয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিতাম। দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস কেটে যেতে লাগলো। এই সময়ে আমার শাশুড়ি একবারও আমার খোঁজ নেননি। আমি তার কাছ থেকে সব আশা ছেড়ে দিয়েছিলাম। শিল্পা বৌদির ব্যবহারও খুব কোমল ছিল না। কাজে সামান্য ভুল হলেই তিনি কঠোরভাবে বকাঝকা করতেন। মীনাক্ষী, আমার শাড়িটা ঠিকমতো ধোয়া হয়নি, আমি কি সাবানের টাকা নষ্ট করার জন্য দিই? আবার ধুয়ে আনো। আমি চুপচাপ আবার কাপড় ধুতে বসে যেতাম। ডিটারজেন্ট আর সাবানে আমার হাত ফেটে গিয়েছিল, আঙুলে চিড় ধরেছিল। সেখানে সাবান লাগলে মনে হতো প্রাণটাই বেরিয়ে যাবে। তবু আমি একটা শব্দও করতাম না। আমি জানতাম এই কাজটাও যদি চলে যায় তাহলে আমাকে না খেয়ে মরতে হবে। সন্ধ্যায় যখন সেই নির্জন প্রাসাদে ফিরে আসতাম তখন ক্লান্তিতে সারা শরীর ভেঙে পড়ত।
কিন্তু অদ্ভুতভাবে সেই ভয়ঙ্কর নির্জন বাড়িটাই এখন আমার নিজের বাড়ির মতো লাগতে শুরু করেছিল। সেখানে কেউ আমাকে অপয়া বলতো না, কেউ অপমান করতো না। আমি সেই পুরনো কাঠের টেবিলে বসে সারাদিনের ক্লান্তি ভুলে থাকার চেষ্টা করতাম। ধীরে ধীরে প্রাসাদের একটি ঘর থাকার মতো করে গুছিয়ে নিয়েছিলাম। ভাঙা খাটটা মেরামত করেছিলাম, টেবিল পরিষ্কার করে তার উপর জলের জগ রেখে দিয়েছিলাম। এদিকে বর্ষাকাল শুরু হয়ে গিয়েছিল। আকাশে প্রায়ই কালো মেঘ জমে থাকতো। বর্ষাকাল বলে আমার ভয় লাগতো, কারণ ভাঙা প্রাসাদের ছাদ দিয়ে জল পড়তো আর দেওয়ালগুলোও খুব দুর্বল ছিল। একদিন শিল্পাবতীর বাড়িতে অনেক বেশি কাজ ছিল। তাদের বাড়িতে অতিথি এসেছিলেন। বাসন মাজতে মাজতে আমার রাত হয়ে গেল। বাইরে ঝোড়ো হাওয়া বইছিল। আমি ভয়ে ভয়ে বললাম, বৌদি, আমি এখন যাই, আবহাওয়া খুব খারাপ হয়ে যাচ্ছে। শিল্পা বৌদি জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, হ্যাঁ যাও, কাল কিন্তু খুব সকালে চলে আসবে, অতিথিদের জন্য নাস্তা বানাতে হবে। আমি দ্রুত পা চালিয়ে সেই ভাঙা প্রাসাদের দিকে ছুটতে লাগলাম। বাতাস এত জোরে বইছিল যে হাঁটতেই কষ্ট হচ্ছিল। আমি প্রাসাদে পৌঁছাতেই বৃষ্টির প্রথম ফোঁটা এসে আমার মুখে পড়ল। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে খিল এঁটে দিলাম। মুহূর্তের মধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জনে পুরো প্রাসাদ কেঁপে উঠছিল। আমি নিজের ঘরে গিয়ে গুটিসুটি মেরে বসে পড়লাম। ছাদ দিয়ে টপটপ করে জল পড়ছিল, তাই বিভিন্ন জায়গায় হাঁড়ি পাতিল রেখে দিলাম যাতে মেঝে ভিজে না যায়। হঠাৎ প্রচণ্ড শব্দে বিদ্যুৎ চমকালো আর পুরো ঘর আলোর ঝলকে ভরে উঠল। তখন দেওয়ালের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছিল ইঁটগুলো নড়ে যাচ্ছে। আমার বুক ধড়ফড় করতে লাগলো। মনে হলো যদি ছাদটা ভেঙে পড়ে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলাম। বাইরে ঝড় থামার কোনো লক্ষণই ছিল না। ঝোড়ো হাওয়া দরজা জানলায় আছড়ে পড়ছিল। আমার মনে হচ্ছিল আজই হয়তো আমার জীবনের শেষ রাত। আমি দেখলাম ঘরের একটি দেওয়ালে ফাটল ক্রমশ বড় হয়ে যাচ্ছে। সেই দেওয়ালটার পাশেই পুরনো কাঠের টেবিলটা রাখা ছিল। বৃষ্টির জল ফাটলের ভেতরে ঢুকে মাটি নরম করে দিচ্ছিল। আমি ভয়ে ঘরের অন্য কোণে গিয়ে সিটিয়ে বসলাম। সেই মুহূর্তে সন্দীপজির কথা খুব মনে পড়ছিল। সন্দীপজি, আপনি যদি আজ থাকতেন তাহলে আমাকে একা এই ঝড়ের মুখোমুখি হতে হতো না। হঠাৎ বিকট একটা বিস্ফোরণের মতো শব্দ হলো। মনে হলো ওপর থেকে বিশাল কিছু ভেঙে পড়েছে। আমি চিৎকার করে দুহাতে কান চেপে ধরলাম। ঘরের মধ্যে ধুলো আর মাটির ঝড় উঠে গেল। কিছুই দেখা যাচ্ছিল না, শুধু ধসে পড়ার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গিয়েছিল। আমি কি এখনও বেঁচে আছি? আমি হাত পা নাড়িয়ে দেখলাম। আমি অক্ষতই ছিলাম, কিন্তু ঠিক আমার সামনে যে দেওয়ালটা নিয়ে এতক্ষণ ভয় পাচ্ছিলাম সেটাই পুরোপুরি ভেঙে পড়েছে। সেখানে ইঁট আর বালির বিশাল স্তূপ জমে গেছে। বৃষ্টির জল এখন সোজা ঘরের ভেতরে ঢুকছে। সারা রাত আমি সেই কোণায় বসে কাঁপতে কাঁপতে কাটালাম। ঘুমানোর প্রশ্নই ছিল না। শুধু ভোর হওয়ার অপেক্ষা করছিলাম, যাতে আলো ফুটলে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখতে পারি। সকালের প্রথম সূর্যের আলো ফুটতেই বৃষ্টি থেমে গেল। আমি সাহস করে উঠে ভেঙে পড়া দেওয়ালের কাছে গেলাম। চারিদিকে ইঁট আর মাটির স্তূপ, এগুলো সরানো দরকার, না হলে চলার পথই বন্ধ হয়ে যাবে। আমি ওড়নাটা কোমরে বেঁধে ধ্বংসস্তূপ সরাতে শুরু করলাম। বৃষ্টির জন্য ভেজা মাটি খুব ভারী হয়ে গিয়েছিল। আমার হাতও কাদায় মাখামাখি হয়ে গেল। একে একে ইঁট তুলে পাশে রাখছিলাম। হঠাৎ আমার হাত শক্ত একটা জিনিসে ঠেকে গেল। এটা ইঁট ছিল না। আমি মাটি সরিয়ে দেখলাম একটা ছোট মাটির কলসি। এর মুখটা কাদা দিয়ে শক্ত করে বন্ধ করা ছিল। এক মুহূর্তের জন্য আমার বুকের ধুকপুকানি থেমে গেল। মনে পড়ে গেল এই প্রাসাদ একসময় এক ভীষণ ধনী মানুষের ছিল, আর সন্দীপজি এক রাতে এই বাড়ির ইতিহাস আমাকে বলেছিলেন। আমার হাত কাঁপতে লাগলো। চারিদিকে তাকালাম, কেউ নেই, শুধু আমি আর এই নির্জন প্রাসাদ। আমি খুব সাবধানে কলসিটা বের করলাম। সেটি বেশ ভারী ছিল। মুহূর্তের মধ্যে আমার সব ক্লান্তি উধাও হয়ে গেল। মনের ভেতর আশার একটা আলো জ্বলে উঠল। আমি কাঁপা হাতে কলসির গায়ে জমে থাকা কাদা পরিষ্কার করতে লাগলাম। মনে মনে ভাবলাম, যদি এর ভেতরে সোনা থাকে তাহলে আমার ভাগ্যই বদলে যাবে। সন্দীপজি বলেছিলেন এই বাড়ির আগের মালিক কোনো সাধারণ মানুষ ছিলেন না। তার কাছে এত সম্পদ ছিল যে সবাই সেই সম্পদের দিকে নজর রাখত। একদিন একদল ডাকাত এই প্রাসাদে হামলা করে সব টাকা পয়সা আর গয়না লুট করে নিয়ে যায়। তারপর এই বাড়িতে থাকা পুরো পরিবারকে হত্যা করে। আজ পর্যন্ত কেউ জানতে পারেনি সেই ডাকাতরা কারা ছিল কিংবা লুটের পর কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিল।
তবে গ্রামের লোকজন বলতো সেই পরিবারের আত্মারাই নাকি আজও এই প্রাসাদে ঘুরে বেড়ায়। প্রথমে এসব শুনে আমারও ভয় লাগতো, কিন্তু এখানে থাকার পর কখনোই এমন কিছু অনুভব করিনি। আমি তো মানুষের হাতেই এত অত্যাচার সহ্য করেছি, এখন আর কোনো আত্মাকে আমার কী বা ভয় দেখাবে। আমার মনে হলো হয়তো সেই পরিবার তাদের কিছু ধন সম্পদ এই বাড়ির কোথাও লুকিয়ে রেখেছিল। যদি এই কলসির ভেতরে সোনা বা টাকা থাকে তাহলে আমার জীবনটাই বদলে যাবে। আর কারো সামনে হাত পাততে হবে না, লোকের অপমানও সহ্য করতে হবে না, শিল্পা বৌদির বাড়িতে কাজ করতেও হবে না। কিন্তু সঙ্গে সঙ্গে আর একটা ভয়ও মনে এলো, যদি এর ভেতরে অন্য কিছু থাকে। আমি গভীর শ্বাস নিয়ে দু হাতে কলসিটা শক্ত করে ধরলাম। আমার ভবিষ্যৎ যেন এই কলসির ভেতরেই বন্দি ছিল। আমি সেটাকে আলোয় এনে রাখলাম, যাতে দেখতে পারি আমার ভাগ্যে কী লেখা আছে। আমার হাত কাঁপছিল, বুকের ধুকপুকানি যেন কানে হাতুড়ির আঘাতের মতো শোনা যাচ্ছিল। কাদায় মাখামাখি সেই কলসিটা আমার সামনে পড়েছিল। আমি গভীর শ্বাস নিয়ে কাঁপতে কাঁপতে মুখের কাদার সিল ভাঙতে শুরু করলাম। বাবার বলা সেই গল্পটা মনে পড়ে গেল। তিনি বলতেন, আগে যাদের অনেক ধন সম্পদ ছিল তারা ডাকাতের ভয়ে সেই ধন মাটির নিচে বা দেওয়ালের ভেতর লুকিয়ে রাখত। তাই আমার পুরো বিশ্বাস ছিল আমার দুর্ভাগ্যের দিন শেষ হতে চলেছে। এই কলসির ভেতর নিশ্চয়ই সোনার মোহর আছে, যা আমার জীবন বদলে দেবে। অবশেষে কলসির মুখ খুলে গেল। আমি চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম। তারপর ধীরে ধীরে হাতটা কলসির ভেতরে ঢোকালাম, কিন্তু ধাতুর বদলে আমার আঙুলে শুকনো খসখসে কিছু একটা লাগলো। আমি তাড়াতাড়ি হাত বের করে কলসিটা উল্টে দিলাম। দেখে আমার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ভেতরে কোনো সোনার মোহর ছিল না, শুধু পুরনো শুকনো খড় বেরিয়ে এলো। আমার মুখ দিয়ে অনিচ্ছায় বেরিয়ে গেল, এটা আমার সঙ্গে কেমন নিষ্ঠুর রসিকতা। এক মুহূর্তে আমার সব আশা ভেঙে চুরমার হয়ে গেল। আমি সেখানে মাটির স্তূপের ওপর বসে পড়লাম। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। নিজের ভাগ্যের কথা ভেবে হাসিই পাচ্ছিল। মীনাক্ষী, তোর কপালে সোনা কোথায়? তোর ভাগ্যে তো শুধু মাটি আর ধুলোই লেখা আছে। যদি ভাগ্য এত ভালো হতো তাহলে কি আমি অনাথ হতাম? যদি ভাগ্য ভালো হতো তাহলে কি মামা মামি আমাকে শাশুড়ির হাতে তুলে দিত? আর শাশুড়ি কি আমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিত? হতাশ হয়ে আমি কলসিটা উল্টে পাশে থাকা পুরনো কাঠের টেবিলের ওপর জোরে রেখে দিলাম। আমার ইচ্ছে করছিল বুক ফেটে চিৎকার করে কাঁদি, কিন্তু চোখের জলও যেন শুকিয়ে গিয়েছিল। সকাল থেকে কাজ করতে করতে আমি সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়েছিলাম। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। আমি টেবিলের ওপর রাখা সেই পুরনো জগটার দিকে তাকালাম, যেটা আমি প্রতিদিন ব্যবহার করতাম। জল খাওয়ার জন্য এগিয়ে গেলাম, কিন্তু আমার মন তখন অন্য কোথাও হারিয়েছিল। চোখের সামনে শুধু হতাশার অন্ধকার। জগটা তুলতে গিয়ে হঠাৎ আমার কনুই কলসিটায় লেগে গেল। ঝনঝন করে একটা জোরে শব্দ হলো। কলসিটা টেবিল থেকে পড়ে মাটিতে আছড়ে ভেঙে গেল। আমি বিরক্ত হয়ে বললাম, উফ, এবার এই ময়লাও আমাকেই পরিষ্কার করতে হবে। বিড়বিড় করতে করতে নিচু হলাম, কিন্তু মাটির দিকে তাকাতেই আমার নিঃশ্বাস যেন গলায় আটকে গেল। চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল। কলসির ওপরে যে শুকনো খড় ভরা ছিল সেটা আলাদা হয়ে পড়েছে, আর সেই খড়ের নিচে মাটির ওপর সারি সারি ঝকঝকে সোনার মোহর ছড়িয়ে রয়েছে। আমি অবিশ্বাসে চোখ কয়েকবার পিটপিট করলাম। হয়তো আমি ভুল দেখছি। আমি কাঁপতে কাঁপতে একটি সোনার মোহর হাতে তুললাম। সেটি বেশ ভারী ছিল, আর তার ওপর প্রাচীন যুগের একটি রাজমোহর খোদাই করা ছিল। এটা নিঃসন্দেহে খাঁটি সোনা। আমি ঈশ্বরকে বারবার ধন্যবাদ দিতে লাগলাম। তখন বুঝতে পারলাম আগেকার দিনের ধনী লোকেরা সত্যিই তাদের পুরনো বাড়িতে এভাবেই টাকা পয়সা সোনা রূপা লুকিয়ে রাখত, আর চোরদের ধোঁকা দেওয়ার জন্য ওপরে শুকনো খড় ভরে রাখত, যাতে কেউ দেখলে এটাকে মূল্যহীন ভেবে ফেলে রেখে যায়। এক মুহূর্তেই আমার সমস্ত হতাশা আশায় বদলে গেল। আমি তাড়াতাড়ি সব সোনার মোহর কুড়িয়ে নিলাম। আমার আঁচল সোনার মোহরে ভরে গেল। আমি একটি পুরনো কাপড় এনে সেগুলো ভালো করে বেঁধে একটি পুঁটলি বানালাম। আমি জানতাম আপাতত এই গোপন কথা গোপনই রাখতে হবে। পুঁটলিটা বুকের সঙ্গে জড়িয়ে আমি সোজা শহরের দিকে রওনা দিলাম। শহরে গিয়ে যখন একজন সোনার ব্যবসায়ীর কাছে সেই মোহরগুলো দেখালাম, তখন তার চোখও বিস্ময়ে জ্বলে উঠল। তিনি আমাকে সেই সোনার মোহরগুলোর জন্য বিপুল মূল্য দিলেন। যখন নোটে ভর্তি ব্যাগ নিয়ে আমি সেই নির্জন প্রাসাদে ফিরে এলাম, তখন মনে হচ্ছিল যেন আমি বাতাসে ভেসে চলেছি। পরের দিন থেকেই আমি কাজ শুরু করে দিলাম।
প্রথমেই কয়েকজন রাজমিস্ত্রি আর শ্রমিক ডেকে এনে এই ভাঙাচোরা ভূতের বাড়ির মতো প্রাসাদটির সংস্কার শুরু করলাম। দেওয়ালগুলো নতুন করে তৈরি হলো, ছাদ পাকা করা হলো, আর রং করার পর তো পুরো বাড়ির চেহারাই বদলে গেল। গ্রামের মানুষ অবাক হয়ে গেল। যারা আমাকে কিছুদিন আগেও ভিখারি ভেবে অপমান করত, তারা এখন থেমে থেমে প্রাসাদের দিকে তাকিয়ে বলতো, মীনাক্ষীর কাছে এত টাকা এলো কোথা থেকে? কোথাও কোনো গুপ্তধন পেয়ে গেল নাকি? গ্রামে নানা রকম গুঞ্জন শুরু হয়ে গেল, কিন্তু আমি কারো কথায় কান দিলাম না। বাড়ির সংস্কার শেষ হওয়ার পর আমি শহর থেকে কাপড় এনে বাড়ির পেছনের দিকে একটি ছোট কাপড়ের দোকান খুললাম। দেখতে দেখতে আমার কাপড়ের ব্যবসা খুব ভালো চলতে শুরু করলো। ঈশ্বর আমাকে এত সাফল্য দিলেন যে সব কিছু সামলানোই কঠিন হয়ে পড়েছিল। এবার আমার পালা ছিল। যা কিছু আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা আমাকে ফিরিয়ে নিতে হতো। ধন সম্পদ পেয়েছিলাম ঠিকই, কিন্তু আমার শাশুড়ির দেওয়া অপমানের কাঁটা তখনও বুকের মধ্যে বিঁধেছিল। সন্দীপের স্মৃতি, তার পেনশন। আমি শহর থেকে একজন আইনজীবী নিয়োগ করলাম এবং আদালতের মাধ্যমে আমার শাশুড়ির কাছে আইনি নোটিশ পাঠালাম। যখন পুলিশ ও আদালতের কর্মকর্তারা আমার শাশুড়ির বাড়িতে গিয়ে পেনশনের কাগজপত্র চাইলেন, তখন পুরো পাড়ায় হইচই পড়ে গেল। আমার শাশুড়ি অনেক চিৎকার চেঁচামেচি করলেন। তিনি বলতে লাগলেন, আমার বৌমা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, এই টাকা আমার ছেলের। কিন্তু আইনের সামনে তার কোনো কথাই টিকল না। সব কাগজপত্রে আমার স্বাক্ষর ছিল, আর আমিই ছিলাম আইনি উত্তরাধিকারী। আদালত যখন এতদিন ধরে তোলা পেনশনের হিসাব চাইল, তখন আমার শাশুড়ির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। শেষ পর্যন্ত তাকে সব কাগজপত্র এবং আমার প্রাপ্য সব কিছু আমাকে ফিরিয়ে দিতে হলো। ওগুলো শুধু কাগজ ছিল না, ওগুলো ছিল আমার সম্মান। এবার পাড়ার মানুষও বিশ্বাস করলো যে আমি সত্যিই নির্দোষ ছিলাম এবং আমার ওপর ভয়ঙ্কর অন্যায় হয়েছিল। লোকজন আমার কাছে এসে বলতো, মা, আমাদের ক্ষমা করে দিও। আমরা ভেবেছিলাম ওই ভূতের বাড়িতে গিয়ে ভূত প্রেত তোমাকে ভয় দেখাবে আর তুমি পালিয়ে আসবে, কিন্তু তুমি তো ভীষণ সাহসী। আমরা তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি অসীম ধৈর্যের পরিচয় দিয়েছ। আমি শুধু মৃদু হেসে চুপ করে থাকতাম। আমার বিশ্বাস ছিল এটা আমার দীর্ঘদিনের ধৈর্যেরই ফল। অন্যদিকে আমার শাশুড়ির বাড়িতে তখন ঝড় বয়ে গেছে। আমার ননদের স্বামী এখন স্থায়ীভাবে সেখানেই থাকতে শুরু করেছিল। সে চাইতো আমার শাশুড়ি তার সমস্ত সম্পত্তি তার নামে লিখে দেন। একদিন ঝগড়া এতটাই বেড়ে গেল যে সে রাগের মাথায় আমার ননদকেই ডিভোর্স দিয়ে দিল এবং আমার শাশুড়ি ও ননদের সমস্ত জিনিসপত্র বাড়ির বাইরে ছুঁড়ে ফেলে দিল। সে জানতো মা মেয়ের মাথার ওপর কোনো পুরুষের ছায়া নেই, তাই তাদের দুর্বল ভেবে ধূর্ততার সঙ্গে বাড়ির ও সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিতে চেয়েছিল। আমার শাশুড়ি অনেক অনুরোধ করেছিলেন, কিন্তু সে কিছুতেই রাজি হয়নি। এখন মা মেয়ে দুজনেই একেবারে অসহায় হয়ে পড়লেন। তাদের আর কোথাও যাওয়ার জায়গা ছিল না। আজ তারা সেই একই গলিতে দাঁড়িয়েছিলেন যেখানে কিছুদিন আগে আমি দাঁড়িয়ে কেঁদেছিলাম। সেদিন সন্ধ্যায় আমার বাড়ির দরজায় কড়া নাড়া হলো। আমি গৃহপরিচারিকাকে পাঠালাম। সে ফিরে এসে বলল, মালকিন, বাইরে এক বৃদ্ধা আর এক তরুণী দাঁড়িয়ে আছেন। তাদের অবস্থা খুব খারাপ, তারা আপনার সঙ্গে দেখা করতে চান। আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দেখলাম আমার শাশুড়ি আর ননদ। তাঁতের কাপড় ময়লায় ভরা, চুল এলোমেলো, চোখ অশ্রুতে ভেজা। আমাকে দেখেই তারা আমার পায়ে লুটিয়ে পড়লেন। আমার ননদ কাঁদতে কাঁদতে বললেন, বৌদি, আমাদের ক্ষমা করে দাও। আমার শাশুড়িও কাঁদতে কাঁদতে বললেন, বৌমা, আমাকেও ক্ষমা করে দাও। আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি। আমার জামাই আমাকে আর আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। সে ধোঁকা দিয়ে আমাদের বাড়ি আর সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে। আমি তোমার ওপর যে অন্যায় করেছি, আজ তারই শাস্তি পেয়েছি। ঈশ্বরের দোহাই লাগে, আমাদের তোমার বাড়িতে একটু আশ্রয় দাও। তাদের এই অবস্থা দেখে আমার মন ভরে গেল। পুরনো সব রাগ আর ঘৃণা এক মুহূর্তে গলে গেল। আমার চোখের সামনে সন্দীপের মুখ ভেসে উঠল। তিনি তার মা আর বোনকে খুব ভালোবাসতেন। আজ যদি তিনি বেঁচে থাকতেন তাহলে তাদের এই অবস্থা দেখে কষ্ট পেতেন। আমি নিচু হয়ে তাদের দুজনকে জড়িয়ে ধরলাম। তারপর আমার শাশুড়িকে বললাম, আপনি লজ্জা পাবেন না। আপনি আমার স্বামীর মা, এই বাড়ি আপনারও। আপনারা দুজন এখানে থাকবেন। তারা অবিশ্বাসে আমার দিকে তাকিয়ে রইলেন। আমার ননদ জিজ্ঞেস করলেন, বৌদি, তুমি কি সত্যিই আমাদের ক্ষমা করে দিয়েছো এত কিছু হওয়ার পরও? আমি মৃদু হেসে বললাম, হ্যাঁ, আমি প্রতিশোধ নিয়ে তোমাদের মতো হতে চাই না। ঈশ্বর আমাকে অনেক শক্তি আর ধৈর্য দিয়েছেন। আজ আমার সব কিছু আছে, তাই তোমাদের প্রতিও দয়া করা আমার কর্তব্য।
আমি তাদের ভেতরে নিয়ে এলাম, স্নান করতে বললাম, দুজনকে পরিষ্কার কাপড় দিলাম, বাড়ির সবচেয়ে ভালো ঘরটিতে তাদের থাকার ব্যবস্থা করলাম। মা মেয়ে দুজনই দিনরাত নিজেদের ভুলের জন্য ক্ষমা চাইতে থাকলেন। তাদের অহংকার সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। তারা ভেতর থেকে একেবারে বদলে গিয়েছিলেন। সময় কেটে যেতে লাগলো। আমি আর দ্বিতীয়বার বিয়ে করিনি। আমার সব কিছু ছিল, তবু মনের মধ্যে একটা শূন্যতা রয়ে গিয়েছিল। তখন আমি ঠিক করলাম আমার এই সম্পদ ভালো কাজে ব্যয় করব। প্রাসাদের পাশের জমি কিনে সেখানে একটি অনাথ আশ্রম তৈরি করলাম। আজ সেখানে অনেক অনাথ ও অসহায় শিশু থাকে, যাদের এই পৃথিবীতে কেউ ছিল না। আমি চাইনি আমার মতো তাদেরও শৈশবে অবহেলা আর অপমান সহ্য করতে হোক। আমি সারাদিন সেই শিশুদের সঙ্গেই সময় কাটাই, তাদের পড়াশোনা, লালন পালন আর ভবিষ্যতের যত্ন নিই। যখন তারা আমাকে মা বলে ডাকে, তখন মনে হয় আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ হয়েছে। আজ আমার শাশুড়ি অনেক বৃদ্ধ হয়ে গেছেন। আমার ননদও এখন আমার সঙ্গে সমাজসেবার কাজে যুক্ত। শিশুদের সঙ্গে সময় কাটিয়ে আমার শাশুড়িরও সুখ খুঁজে পান। তিনি প্রায়ই শিশুদের গল্প শোনান, তারপর আমার দিকে তাকিয়ে বলেন, মা, তুমি শুধু আমাকে আশ্রয়ই দাওনি, তুমি আমাকে একজন মানুষ বানিয়েছ। তুমি জিতে গেছো, আর আমার অত্যাচার হেরে গেছে। আমি আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে ফেলি। মেঘের ফাঁকে যেন আমার স্বামী সন্দীপের হাসি মাখা মুখ দেখতে পাই। আমার বিশ্বাস তিনি যেখানেই থাকুন না কেন, আমাকে দেখে নিশ্চয়ই খুব খুশি হচ্ছেন। জীবন আমাকে অনেক কঠিন শিক্ষা দিয়েছে, কিন্তু সবচেয়ে বড় শিক্ষা এটাই, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, আর ঈশ্বর কখনও তার আপন মানুষকে একা ছেড়ে দেন না। বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, যাতে আমি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।